মধ্যবিত্ত পরিবার হলো এমন একটি পরিবার যেখানে আয় খুব বেশি নয় আবার খুব কমও নয়। তারা সংসারের সব খরচ ঠিকভাবে চালাতে পারে, কিন্তু বিলাসিতা করতে গেলেই ভাবতে হয়। তারা পরিশ্রম করে, সঞ্চয় করে আর পরিকল্পনা করে জীবন চালায়। প্রতিটি খরচ হিসেব করে করে, যাতে ভবিষ্যতের জন্য কিছু টাকা বাঁচিয়ে রাখা যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজকের আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো। এখন ঘড়িতে বাজে সকাল ৭টা, আর এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো সকালের ব্রেকফাস্টটা হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি। তো আপনারা সাথে থাকুন আর ভিডিওটি শুরুতেই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। মধ্যবিত্ত পরিবার মানে সীমিত আয়ে স্বপ্ন দেখা, ছোট সুখে আনন্দ খুঁজে পাওয়া আর পরিবারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা। মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে লাখ লাখ টাকা সঞ্চয় করা একদমই অসম্ভব নয়। যদি নিয়মিতভাবে ছোট ছোট জায়গা থেকে টাকা বাঁচিয়ে সেগুলোকে পরিকল্পনা মতো ব্যবহার করা যায়। নিচে খুব সহজ ভাষায় বাস্তব জীবনের ভিত্তিতে একটি পরিষ্কার গাইড দিচ্ছি, যা যে কোনো মধ্যবিত্ত পরিবারেই অনুসরণ করা যায়। মধ্যবিত্ত পরিবারের জীবন সঠিকভাবে টাকা সামলানোর প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো মাসিক বাজেট তৈরি করা। মাসিক বাজেট মানে খরচ কমিয়ে কষ্টে থাকা নয়, বরং কোথায় কত টাকা খরচ হবে, কোথায় কমানো যাবে আর কোথা থেকে সঞ্চয় করা যাবে, এই পুরো হিসাবটা আগে থেকেই ঠিক করে নেওয়া। যখন মাসের শুরুতেই স্পষ্ট পরিকল্পনা থাকে, তখন না অতিরিক্ত খরচ হয়, না টাকার টান পড়ে, বরং মাসের শেষেও হাতে টাকা থাকে। আর ধীরে ধীরে বড় লক্ষ্য পূরণের পথ তৈরি হয়, যেমন লাখ টাকা সঞ্চয়, সোনা কেনা, ফিউচার সেভিংস ইত্যাদি। এদিকে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এই দেখো ছোট ছেলে, ওকে নিচে নিয়ে গেলাম, ওর স্কুলে যাবে, ওর বাবাও স্কুলে যাবেন। তো ওদেরকে পাঠিয়ে দিচ্ছি স্কুলে। আর ঘরে ফিরে এসে আমিও আমার বাকি কাজকর্মে লেগে পড়ব। বাজেট করলে টাকা কোথায় যাচ্ছে পরিষ্কার বোঝা যায়। মাসে ইনকাম যতই কম হোক বা বেশি হোক, যদি হিসাব না রাখা হয় টাকা কোথায় চলে যায় বুঝতেই পারবেন না। বাজেট করলে বুঝতে পারবেন কোন খরচ জরুরি, কোন খরচ কমানো যায়, কোন খরচ একেবারে বন্ধ করা উচিত। এটাই সঞ্চয়ের প্রথম ধাপ। আগে সঞ্চয় পরে খরচ, এই অভ্যাস তৈরি হয়। মধ্যবিত্ত পরিবারে অনেকেই ভুল করে, যা খরচ বাঁচে সেটাই সঞ্চয় ধরে নেন। কিন্তু বাজেট শেখায় ঠিক উল্টোটা। ইনকাম উঠলেই আগে সঞ্চয়ের টাকা আলাদা করা, তারপর বাকি টাকা দিয়ে খরচ চালানো। এভাবে চললে মাসে সামান্য ৫০০ থেকে ১,০০০ টাকা হলেও জমতে শুরু করবে। বাজেট আপনাকে প্রয়োজনীয় খরচ থেকে বাঁচায়। বাজেট না থাকলে বারবার অনলাইন অর্ডার, র্যান্ডম মার্কেটিং, কসমেটিক্স বা কাপড়ের খরচ বেড়ে যায়। কিন্তু বাজেট থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন এটা কি সত্যি লাগবে, নাকি এই টাকা সঞ্চয় করতে পারি। ফলাফল, প্রতি মাসে কয়েকশো থেকে কয়েক হাজার টাকা বাঁচে। মাসের মাঝপথে টাকার সংকট তৈরি হয় না। অনেক বাড়িতে দেখা যায় মাসের প্রথম ১০ থেকে ১৫ দিন সব ঠিক থাকে, শেষে এসে টান পড়ে, ধার করতে হয়। এটি পুরোপুরি বাজেট না থাকার কারণে। বাজেট করলে কোন দিনে কোন খরচ হবে, কোন বিল কবে দিতে হবে, কোন খাতে কত টাকা বরাদ্দ হবে, সব পরিষ্কার থাকে, টান পড়ে না। এদিকে ঘরে ফিরে এসে ঘরের বাকি কাজকর্মগুলা আর দেখালাম না, যেগুলা তো প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করি। তো কয়েকটা কাপড় ছিল, তো ওইগুলা এখন ঠিকঠাক মতো নিজের মতো জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি। বাজেট করলে স্বামী স্ত্রীর মাঝে টাকার ভুল বোঝাবুঝি কমে। খরচের হিসাব, সঞ্চয়ের পরিকল্পনা, কোথায় কাটছাঁট করা যাবে সবকিছু পরিষ্কার থাকে। এতে পরিবারের শান্তি এবং আর্থিক স্থিতি দুটোই বজায় থাকে। সুতরাং মাসিক বাজেট তৈরি করাই সঞ্চয়ের মূল চাবিকাঠি। কারণ বাজেট ছাড়া সঞ্চয় করা কখনোই স্থায়ী হয় না। নিয়মিত বাজেট মানলে মধ্যবিত্ত পরিবারেও কয়েক বছরে লাখ টাকা জমানো একদমই অসম্ভব নয়। গৃহস্থালী বাজারে সেভিংস এখানেই সবচেয়ে বড় সঞ্চয়। একটি মধ্যবিত্ত পরিবারে মাসিক খরচের মধ্যে সবচেয়ে বড় অংশটাই যায় গৃহস্থালী বাজারে, যেমন চাল, ডাল, তেল, সবজি, মাছ, মাংস, নিত্যদিনের জিনিসপত্র ইত্যাদিতে। তাই পরিবারের আর্থিক অবস্থাকে শক্তিশালী করতে চাইলে সবচেয়ে আগে সেভিংস শুরু করতে হবে এই জায়গা থেকেই। অনেকেই ভাবেন সঞ্চয় শুধু বড় ইনকামেই সম্ভব, কিন্তু সত্যি হলো সবচেয়ে বেশি টাকা বাঁচে ছোট ছোট বাজারের সঠিক পরিকল্পনা থেকে।
সামান্য হিসাব নিকাশ করলেই 1500 থেকে 3000 টাকা পর্যন্ত সেভ করা যায়, যা বছরে দাঁড়ায় 18,000 থেকে 36,000 টাকায়। মাসে বাজার একবারেই করলে খরচ কমে। প্রতিদিন বা 2-3 দিনে একবার বাজার করতে গেলে বাড়তি জিনিস চোখে পড়ে আর কিনে ফেলা হয়। মাসিক বাজার একবারে করলে, বড় প্যাকেটে নিলে, সেলের অফার ধরলে খুব সহজেই মোট বিল 10 থেকে 15% কমে যায়। ব্র্যান্ডেড জিনিসের পরিবর্তে ভালো মানের নন ব্র্যান্ডেড জিনিসই কিনতে পারেন। অনেক সময় একই জিনিসের দাম শুধু ব্র্যান্ডের কারণেই দ্বিগুণ হয়ে যায়, যেমন ময়দা, চাল, ডাল, মশলা, নিত্যদিনের ক্লিনিং আইটেম। এগুলোর ভালো মানের নন ব্র্যান্ড নিলে গুণগত মান ঠিকই থাকে, দামও কম পড়ে। এই জিনিসে মাসে 200 থেকে 500 টাকার সেভিংস হয়। সপ্তাহে খাবারের মেনু ঠিক করে বাজার করুন। মধ্যবিত্ত গড়ে বড় বড় খরচ হয় খাবার নষ্ট হওয়ার কারণে। একটু পরিকল্পনা করলেই এই অপচয় থামানো যায়। সপ্তাহের মেনু লিখে রাখুন, সেই অনুযায়ী সবজি, মাংস কিনুন, মৌসুমী সবজি, ফল নিন। এতে খাবার নষ্ট হবে না আর আবার বাজার করতেও হবে না। রেশন কার্ড, সরকারি সাবসিডি বা লোকাল অফার অনেকেই পুরোপুরি ব্যবহার করেন না, কিন্তু রেশন থেকে চাল, গম, চিনি পেলে মাসের বাজারের বড় অংশের খরচ কমে যায়। যে টাকা বাঁচে তা সরাসরি সঞ্চয়ে রাখতে পারেন। অপ্রয়োজনীয় জিনিস কেনা বন্ধ করুন। অনেক সময় বাজারে গিয়ে চোখে পড়ে নতুন আইটেম, লোভনীয় প্যাকেট, কম দর, এগুলো দেখেই কিনে ফেলি, কিন্তু এগুলোর বেশিরভাগই অপ্রয়োজনীয় হয়। মাসের শেষে বাজেটে চাপ ফেলে গ্রোসারি বাজারে শুধু লিস্ট অনুযায়ী কেনাকাটা করুন। দীর্ঘস্থায়ী জিনিসগুলো একবারে কিনে ফেলুন, যেমন তেল, চাল, ডাল, চা, ডিটারজেন্ট, হ্যান্ড ওয়াশ, রিফিল। এগুলোর বড় প্যাক কিনলে দাম কম পড়ে এবং 1-2 মাস চিন্তা করতে হয় না, একই সঙ্গে সেভিংসও হয়। সুতরাং গৃহস্থালী বাজারে সেভিংস হলো সবচেয়ে বড় সঞ্চয়ের জায়গা। একটু বুদ্ধি, একটু পরিকল্পনা আর একটু শৃঙ্খলার বাজার করলে মাসিক সেভিংস সরাসরি সঞ্চয়ে জমা হয় এবং এই ছোট ছোট সেভিংসই কয়েক বছরে লাখ টাকার সঞ্চয় বানিয়ে দেয়। এখন চলে আসলাম সন্ধ্যার দিকে, একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তো সেটার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। ছোট সেভিংস জমতে জমতেই বড় অঙ্ক হয়। হিসাবটা দেখুন, মাসে 500 টাকা হলে বছরে 6,000 টাকা, মাসে 1,000 টাকা হলে বছরে 12,000 টাকা, 3 বছরে হলো গিয়ে 18,000 থেকে 36,000 টাকা। যদি এই সেভিংসের সাথে গৃহস্থালী বাজারে সেভিংস, ছোট খরচ কমানো ও গোল্ড সেভিংস যোগ হয়, কয়েক বছরের মধ্যে সহজেই লাখ টাকা সঞ্চয় করা যায়। যেকোনো সময় জরুরি প্রয়োজনে কাজে লাগে ছোট ছোট করে জমানো সেভিংস। একসময় চিকিৎসা, পরিবারের জরুরি প্রয়োজন, স্কুলের ফিজ, হঠাৎ বড় খরচ, এসব সময়ে ভরসার মতো দাঁড়ায়। নিজের হাতে জমানো টাকা নিজেকে নিরাপত্তা বোধ করায়। আর আরেকটা কথা হলো, স্বামী স্ত্রী মিলে আর্থিক পরিকল্পনা করুন। সুখী সংসারের শক্ত ভিত্তি হলো একটি সংসার সফলভাবে চালাতে ভালোবাসা, সম্মান ও বোঝাপড়ার পাশাপাশি সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো একসাথে আর্থিক পরিকল্পনা করা। টাকা শুধু খরচ বা সঞ্চয়ের বিষয় নয়, এটি সংসারের ভবিষ্যৎ নিরাপত্তা, সন্তানের ভবিষ্যৎ এবং দুজনের মানসিক শান্তির সাথেও গভীরভাবে জড়িত। অনেক পরিবারে দেখা যায় স্বামী আলাদাভাবে হিসাব করেন আর স্ত্রী আলাদাভাবে খরচ সামলান। এতে ভুল বোঝাবুঝি হয়, কখনো টাকার টান পড়ে, আবার কখনো সঞ্চয়ের জায়গা হারিয়ে যায়। অথচ দুজনে যদি বসে পরিকল্পনা করেন, সংসারের আর্থিক অবস্থা অনেক বেশি সুস্থ, স্বচ্ছ ও সুশৃঙ্খল থাকে। মাত্র 10-15 মিনিট সময় পেলেই স্বামী স্ত্রী দুজনে বসে আলোচনা করতে পারেন, গত মাসে কোথায় কত খরচ হলো, কোথায় কমানো যায়, সঞ্চয় কিভাবে বাড়ানো যায়। এটা করলে টাকা অপচয় কমে এবং সেভিংস স্বাভাবিকভাবে বাড়ে। সংসারে দুজনেরই স্বপ্ন থাকে, বাড়ি করা, সোনা কেনা, সন্তানের ভালো পড়াশোনা, ভবিষ্যতের নিরাপত্তা। এসব লক্ষ্য একসাথে ঠিক করলে দুজনেরই মনোবল বাড়ে, পরিকল্পনায় শক্তি আসে। টাকা নিয়ে দাম্পত্য জীবনে অনেক সময় ঝগড়া হয়, কিন্তু ঝগড়া কিছুই সমাধান করে না। তার বদলে শান্তভাবে কথা বলা, ভুল কোথায় হলো বোঝা, সামনে কিভাবে ঠিক করা যায় তা ভাবা। এই অভ্যাস সংসারের সম্পর্ক আরও মজবুত করে। স্বামী স্ত্রী মিলে আর্থিক পরিকল্পনা করা শুধু টাকার বিষয় নয়, এটি ভালোবাসা ও বিশ্বাসের বিষয়ও। যখন দুজন মিলে একই পথে হাঁটে, তখন সংসার সুখী হয়, ভবিষ্যৎ নিরাপদ হয় এবং আর্থিক উন্নতি দ্রুত হয়। একতার শক্তি আর্থিক স্থিতির সবচেয়ে বড় চাবিকাঠি।